অবশ্যই এই 6000 ml এর কাছাকাছি ভ্যালুটা হচ্ছে পুরুষদের জন্য মেলস, আর লোয়ার লাং ক্যাপাসিটির ভ্যালুটা হচ্ছে ফর ফিমেলস। নর্মাল ব্রিদিং রেট বলেছি পার মিনিট 12 থেকে 16 বার। তো 12 to 16 টাইমস এর থেকে বেশি যদি তোমার ব্রিদিং রেট বেড়ে যায়, মানে অনেকটা বেড়ে যায়, সেটাকে ট্যাকিপনিয়া। হেরোইন, গাঁজা, চরস, মদ ইত্যাদি অ্যালকোহলিক অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ করে, তখন তাদের হার্টবিট বেড়ে যায়। কিভাবে এই ক্যাপাসিটি বা হ্যানত্যান যে জিনিসগুলো আমি বলছি, এগুলো কোথা থেকে আসে, কি থেকে আসে? প্রথমে দেখো, নিঃশ্বাস নিচ্ছ, তো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে কি, তুমি ম্যাক্সিমাম কতটা এয়ার ইনহেল করতে পারো আফটার আ ফোর্সফুল এক্সহেলেশন। মানে সিম্পল বোঝো, দাঁড়িয়ে আছো, নর্মালি আছো, এবার তুমি জোর করে হাওয়া শরীর থেকে বার করো, বার করে দিলে, বার করে দিলে, তোমার টোটাল এক্সহেলেশন হয়ে গেল। এরপরে তুমি ম্যাক্সিমাম কতটা এয়ার একটা ফোর্সফুল এক্সহেলেশনের পর বা একটা এক্সহেলেশনের পর তুমি ম্যাক্সিমাম কতটা এয়ার তোমার শরীরে ধারণ করতে পারো, সেটাই হচ্ছে তোমার কি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি। বোঝা গেল? বেশ, তাহলে তোমার সেই ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা কি দিয়ে মাপবে বা কিভাবে মাপবে? দেখো ভাই, টাইটাল ভলিউম তো আছে, এটা তো তোমার নর্মালি ঢুকবে শরীরে 500 ml প্লাস তোমার কি হচ্ছে এখানে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটাও ঢুকবে। তাহলে চলো, 500 প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের ধরো তুমি লোয়ার রেঞ্জটাই ধরো 2500 ml, তাহলে কত হচ্ছে 3000 ml অ্যাভারেজ। তুমি এই 2500 জায়গায় 3000 তুললে, এটার রেঞ্জ কত হতে পারে, 3000 থেকে, মানে 3000 থেকে আরো 500 ধরো 3500 ml অব্দি হতে পারে তোমার এই ইন্সপিরেটরি ক্যাপাসিটি। 3000 থেকে 3500 ml হতে পারে তোমার ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এরপরে কি, এক্সপিরেটরি ক্যাপাসিটি। এটাও কি, এটা হচ্ছে যে তুমি একটা ইনহেলেশনের পর ম্যাক্সিমাম কতটা এয়ার ফোর্সফুলি এক্সহেল করতে পারো, মানে তুমি ইনহেল করলে এয়ার, তারপর তুমি কতটা এয়ার ম্যাক্সিমামই তুমি এক্সহেল করতে পারো, সেটাই হচ্ছে তোমার এক্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে টাইটাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। চলো অঙ্ক করো, 500 প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত হতে পারে? চলো লোয়ার লিমিটটাই নিই, 1000 ml। তাহলে এটা কত হচ্ছে 1500 ml থেকে এটা কতটা হতে পারে, এটা যদি ধরো 1000 থেকে যদি এটা 1100 হয়, তাহলে এটা কত হবে 1600। 1500 থেকে 1600 ml হচ্ছে তোমার এক্সপিরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ফাংশনাল ক্যাপাসিটি। এই ফাংশনাল ক্যাপাসিটিটা কি? ফাংশনাল ক্যাপাসিটি হচ্ছে রিজার্ভ ভলিউম প্লাস ইআরভি। ফাংশনাল ক্যাপাসিটি মানে হচ্ছে যে তোমার ফোর্সফুল একটা এক্সিলেশনের পরেও রিজার্ভ ভলিউম প্লাস ফোর্সফুল এক্সিলেশনের পরেও তুমি ম্যাক্সিমাম কতটা তোমার লাংকে তুমি খালি করতে পারো। মানে বেসিক্যালি এটা এটা একটু জটিল ব্যাপার, তোমাদের সিলেবাসেও এটা নেই, কিন্তু তাও আমি হালকা করে বলে দিচ্ছি। ফাংশনাল ক্যাপাসিটি মানে তোমার লাং ফাংশন ম্যাক্সিমাম কতটা হতে পারে, মানে তুমি তোমার লাংসকে কতটা
প্রেসারাইজ করে তার মধ্যে থেকে কতটা বেশি এয়ার তুমি ম্যাক্সিমালি বার করতে পারো, ঠিক আছে, উইদাউট কিলিং ইউ, তুমি ম্যাক্সিমাল কতটা ভলিউম অফ এয়ার তোমার লাংস থেকে এক্সপেল করতে পারো অ্যাট আ টাইম, সেটা হচ্ছে তোমার ফাংশনাল ক্যাপাসিটি। তাহলে রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরিটরি রিজার্ভ ভলিউম, মানে রিজার্ভ ভলিউমে যদি তুমি ধরো 1200 ml ধরো, ঠিক আছে, চলো লোয়ার লিমিটটাই ধরি, ছাড়ো, 1100 ml ধরো, প্লাস তুমি ইআরভি ধরো 1000 নাও, 1000 ml ধরো, এত বড় করে লিখলাম কেন, প্লাস 1000 ml নাও, তাহলে কত হচ্ছে না তোমার 2100 ml থেকে আরো যদি তুমি এখানে অ্যাড করতে পারো, মানে দুদিকেই যদি তুমি অ্যাড করো, তাহলে 2100 ml থেকে জেনারেলি ধরো 2300 ml অব্দি হতে পারে, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট এবং প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি কি? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যে তোমার লাংস একটা টাইমে ম্যাক্সিমাম কতটা ইনহেল করতে পারে, ম্যাক্সিমাল কতটা এক্সহেল করতে পারে, মানে একটা ব্রিদিং সাইকেলে, মানে ইনহেলেশন আর এক্সহেলেশনের একটা ব্রিদিং সাইকেল হয়, তো সেই একটা ব্রিদিং সাইকেলে তোমার লাংস ম্যাক্সিমাম কতটা এয়ার নিতে পারে, ম্যাক্সিমাম কতটা এয়ার ছাড়তে পারে, সেটাই হচ্ছে তোমার ভাইটাল ক্যাপাসিটি। তো ভাইটাল ক্যাপাসিটি তাহলে কি ভাই, টাইডাল ভলিউম প্লাস আইআরভি প্লাস ইআরভি। এটার আমি অঙ্ক করে দেখাচ্ছি না, এটার ভ্যালুটা মনে রাখবে, এটার ভ্যালুটা অ্যাভারেজ হচ্ছে 4500 ml ভাইটাল ক্যাপাসিটি, অ্যাভারেজ ভ্যালু এটা, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার লাংস একটা ব্রিদিং সাইকেলে একসাথে কতটা এয়ার নিতে পারে এবং একসাথে কতটা এয়ার ছাড়তে পারে, এটাই হচ্ছে তোমার ভাইটাল ক্যাপাসিটি। এটা যারা খেলাধুলা করো এটা তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তুমি যত বেশি পরিমাণ এয়ার একসাথে নিতে পারবে এবং যত পরিমাণ এয়ার তুমি একসাথে ছাড়তে পারবে, তত তুমি অক্সিজেন শরীরে ঢোকাচ্ছ বেশি বেশি করে, তত তুমি বেশি বেশি করে কার্বন ডাইঅক্সাইড শরীরের থেকে বার করছো, মানে তোমার অক্সিজেনেশন বেশি হচ্ছে ব্লাডের, মানে তোমার এটিপি প্রোডাকশন পার ইউনিট টাইম তত বেড়ে যাচ্ছে, মানে তোমার তত ভালো অ্যাথলেটিক পারফরমেন্স হবে, তত ভালো তোমার স্পোর্টস পারফরমেন্স হবে, ঠিক আছে, তত তোমার এন্ডিওরেন্স বেশি, ঠিক আছে, তত ভালো তুমি বেটার ওয়ার্কআউট করতে পারবে। তাই যারা খেলাধুলা করো তাদের ক্ষেত্রে, বা যারা মানে শরীর স্বাস্থ্য নিয়ে খুব হেলথ কনসিয়াস, তাদের ক্ষেত্রে এই ভাইটাল ক্যাপাসিটিটা খুব ইম্পর্টেন্ট, এটা সবার জন্য ইম্পর্টেন্ট, বাট এই ভ্যালুটা ভাইটাল ক্যাপাসিটির তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, প্রো অ্যাথলিটস যারা, তাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি মানে তোমার লাংসের মধ্যে টোটাল কতটা এয়ার, মানে দ্য টোটাল ভলিউম অফ এয়ার প্রেজেন্ট ইন ইয়োর লাংস একটা গিভেন টাইম, সেটাই হচ্ছে তোমার লাং ক্যাপাসিটি। এটা কি ভাই? এটা কিছুই না, এটা হচ্ছে রিজার্ভ ভলিউম প্লাস ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি, ঠিক আছে, মানে রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ঠিক আছে, মানে এভাবেই মনে রাখবে যে রিজার্ভ ভলিউম প্লাস ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে কি? এই তিনটে, তাহলে এই তিনটে প্লাস রিজার্ভ ভলিউম যদি করো, তাহলে তুমি টোটাল পাবে কত? আমাদের টোটাল লাং ক্যাপাসিটি পাবে। এটা সাধারণত আমাদের মানুষের 5500 ml থেকে 6000 ml অব্দি এই ভ্যালুটা ভ্যারি করে, ঠিক আছে। অবশ্যই এই 6000 ml এর কাছাকাছি ভ্যালুটা হচ্ছে পুরুষদের জন্য, মেলস, আর লোয়ার লাং ক্যাপাসিটির ভ্যালুটা হচ্ছে ফর ফিমেলস। কেন এই ডিসক্রিমিনেশন কেন? তার কারণ কি, মানে অ্যানাটমিক্যালি মেলসদের লাংয়ের সাইজ ফিমেলদের থেকে একটু বড় হয়, তাই আর কিচ্ছু না। তো এই গেল বিভিন্ন ক্যাপাসিটিস অ্যান্ড বিভিন্ন হোয়াট ডু ইউ সে লাইক দ্য টার্মিনোলজিস বা ম্যাথামেটিক্যাল টার্মিনোলজিস অফ পালমোনারি ভেন্টিলেশন, যার দ্বারা আমরা বুঝতে পারি যে
একটা মানুষের লাং নর্মালি ফাংশন করছে কি করছে না, এই ভ্যালুগুলোর দরকার কি? ভালো একটা কোয়েশ্চেন। লাইক এই ভ্যালুগুলোর অ্যাকচুয়ালি দরকারটাই বা কি? এই ভ্যালুগুলোর দরকার এই কারণেই যে তোমার লাংসটা প্রপারলি ফাংশন করছে কিনা। ডক্টরদের কাছে যারা পালমোনোলজিস্ট, ঠিক আছে, তাদের কাছে এই এরকম এই অ্যাভারেজ ভ্যালুর একটা চার্ট থাকে, ঠিক আছে। তো তারা বিভিন্ন টেস্ট করিয়ে তোমার লাংসের দেখে যে তোমার লাংয়ের ফাংশনিং ঠিক আছে কিনা। কিভাবে দেখে? কারণ এই টেস্টগুলোর যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো এই ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, লাং ক্যাপাসিটি, এই টেস্টগুলো করা হয়। করে দেখা হয় যে এই ভ্যালুগুলোর সাথে করেসপন্ড করছে কিনা। ভ্যালুগুলোর সাথে করেসপন্ড যদি করে তো ভালো, তোমার লাংস ঠিক আছে। আর যদি না করে তো তার মানে তোমার লাংয়ে কোনো প্রবলেম আছে, বা তোমার ব্রিদিং মেকানিজমের যে রেগুলেশন হয়, নিউরাল, কেমিক্যাল বা মেকানিক্যাল, এই 3 রকম রেগুলেশনের কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছে। তখন সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্য ফার্দার টেস্ট করা হয়। তো টেস্টিং কিটটাকে কি বলা হয়? স্পাইরোমিটার বলা হয়। এই সমস্ত ক্যাপাসিটি কি দিয়ে মাপা হয়? স্পাইরোমিটার। স্পাইরোমিটারটা কি? কিছুই না, একটা টিউব থাকে, একটা ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্কটা একটা মনিটর বা একটা কম্পিউটারের সাথে অ্যাটাচ থাকে। তোমার নাকটা একটা ক্লিপ দিয়ে আটকে দেবে এবং মুখ দিয়ে বলে ব্রিথ ইন করতে, মানে ওই টিউবটা থেকে এয়ার সাক ইন করতে এবং এয়ারটাকে ফোর্সফুলি এক্সপেল করতে। সেইটা করে তোমার এই সমস্ত কিছু মাপা হয় স্পাইরোমিটার দিয়ে। তবে একটা জিনিস মাথায় রাখবে, স্পাইরোমিটার দিয়ে কিন্তু তোমার এর মধ্যে সবগুলো মাপা যায় এক্সেপ্ট 2 থিংস। স্পাইরোমিটার দিয়ে কি কি মাপা যায় না জানো? স্পাইরোমিটার cannot measure কোন দুটো জিনিস মেজার করতে পারে না? ফাংশনাল ক্যাপাসিটি, এটা মেজার করতে পারে না। আর কি মেজার করতে পারে না? টোটাল লাং ক্যাপাসিটি। কি কি মেজার করতে পারে তাহলে? ভাইটাল ক্যাপাসিটি মেজার করতে পারে, এক্সপিরেটরি ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি মেজার করতে পারে। তোমরা বলতে পারবে কেন স্পাইরোমিটার দিয়ে ফাংশনাল ক্যাপাসিটি আর লাং ক্যাপাসিটি মেজার করা যায় না? আনসারটা খুব ইজি, নিটে এই কোয়েশ্চেনগুলো এসেছিল। ইনফ্যাক্ট আগেও যেটা বললাম ওই বাচ্চাদের ওই ফরেন্সিক টেস্টিংটা, ওটাও নিটে কিন্তু এসেছিল। তো স্পাইরোমিটার দিয়ে কেন ফাংশনাল ক্যাপাসিটি আর লাং ক্যাপাসিটি মেজার করা যায় না? তার কারণ এই দেখো, ফাংশনাল ক্যাপাসিটি আর লাং ক্যাপাসিটির মধ্যে রিজার্ভ ভলিউম লুকিয়ে আছে। রিজার্ভ ভলিউম লুকিয়ে আছে। তো রিজার্ভ ভলিউমটা কখনো কি লাং থেকে এক্সপেল করা যায়? রিজার্ভ ভলিউম অফ এয়ার তোমার লাং থেকে কখনোই তো বাইরে বেরোবে না। তো রিজার্ভ ভলিউম তোমার লাং থেকে না বেরোলে স্পাইরোমিটার সেটা মেজারও করতে পারবে না। আর রিজার্ভ ভলিউম মেজার না করতে পারলে ফাংশনাল ক্যাপাসিটি মেজার করতে পারবে না। রিজার্ভ ভলিউম না মেজার করতে পারলে লাং ক্যাপাসিটিও মেজার করতে পারবে না। তাই স্পাইরোমিটার এই ফাংশনাল ক্যাপাসিটি আর লাং ক্যাপাসিটি মেজার করতে পারে না। কি মেজার করে? ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি। ডাক্তাররা শুধু এই ভাইটাল ক্যাপাসিটিটাই দেখে। তার কারণ এর মধ্যে তোমার টাইডাল ভলিউম মানে নর্মাল ব্রিদিং এর কতটা এয়ার ঢুকছে সেটাও ইনক্লুডেড, ফোর্সফুলি তুমি কতটা এয়ার শরীরে ঢোকাতে পারো সেটাও ইনক্লুডেড, ফোর্সফুলি কতটা এয়ার তুমি শরীর থেকে বার করতে পারো সেটাও ইনক্লুডেড, তার ম্যাক্সিমাম ভ্যালুগুলো ইনক্লুডেড আছে। তাই এটা দেখলেই মোটামুটি তোমার লাংসের একটা ওভারঅল পিকচার তারা পেয়ে যাবে, মানে লাংসের হেলথ রিলেটেড ওভারঅল পিকচার তারা পেয়ে যাবে। এবার লাংসের এই ব্রিদিং রিলেটেড দুটো প্রবলেম হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে ট্যাকিপনিয়া আর একটা হচ্ছে ব্র্যাডিপনিয়া। ট্যাকিপনিয়া অ্যান্ড ব্র্যাডিপনিয়া। ট্যাকিপনিয়া মানে কি? যেখানে এই ট্যাকি কথাটা আছে তোমাদের এই বায়োলজিতে, যেখানে ট্যাকি কথাটা পাবে, যেমন ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, তার মানে কি নর্মাল যে রেট আছে তার থেকে বেশি বেড়ে গেছে, মানে ব্রিদিং রেট যদি অ্যাবনর্মালি বেড়ে যায় তাকে ট্যাকিপনিয়া বলে, ঠিক আছে। যেমন ট্যাকিকার্ডিয়া মানে তোমার হার্ট বিট 72 বিটস পার মিনিট, ঠিক আছে, তার থেকে হার্ট রেট তোমার বেড়ে গেছে, হার্ট বিট 72-এর বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, তখন সেটাকে বলে ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। আর যখন তোমার ব্রিদিং রেট, নর্মাল ব্রিদিং রেট বলেছি পার মিনিট 12 থেকে 16 বার,
তো 12 to 16 টাইমসের থেকে বেশি যদি তোমার ব্রিদিং রেট বেড়ে যায়, মানে অনেকটা বেড়ে যায়, সেটাকে ট্যাকিপনিয়া বলে। ট্যাকিপনিয়া কখন হতে পারে? ট্যাকিপনিয়া তখন হতে পারে যখন তুমি খুব ইন্টেন্স এক্সারসাইজ করছো, ঠিক আছে, ম্যারাথন দৌড়াচ্ছ, 100 মিটার স্প্রিন্ট করছো, ঠিক আছে, প্রচন্ড ইন্টেন্স ওয়ার্কআউট করছো, কিক বক্সিং করছো, মার্শাল আর্ট করছো, সুইমিং করছো, ফুটবল খেলছো, ঠিক আছে, টেনিস খেলছো, হকি খেলছো, জিমন্যাস্টিক্স করছো, তখন তোমার অস্বাভাবিক ব্রিদিং রেট হয় পার মিনিট। তখন তুমি মানে 22 থেকে 25 বার নিঃশ্বাস নিচ্ছ, তখন তোমার ট্যাকিপনিয়া হয়ে গেছে। ফিজিক্যাল এক্সারশনের জন্য ট্যাকিপনিয়া হতে পারে। আর কিসের জন্য ট্যাকিপনিয়া হতে পারে? ট্যাকিপনিয়া আর একটা কারণের জন্য হতে পারে, সেটা হচ্ছে অতিরিক্ত যদি তুমি স্ট্রেস কন্ডিশনে থাকো, ঠিক আছে, প্রচন্ড স্ট্রেসে আছো, তোমার বডিতে সাংঘাতিক অ্যাড্রেনালিন বেড়ে গেছে। মানে কি? মানে তোমার স্কুলে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছো, অ্যাসাইনমেন্ট করনি, প্রজেক্ট করনি, হঠাৎ তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর পেলে কালকেই ফাইনাল সাবমিশন। তোমার সারা রাত টাইম, মানে তুমি তখন রাত 10টায় তুমি মেসেজটা পেলে, ঠিক আছে, তোমার স্কুল সকাল 8টা থেকে, তোমার হাতে কতক্ষণ টাইম? তোমার হাতে 10 ঘন্টা টাইম আছে, ঠিক আছে, 10 ঘন্টা টাইম আছে। 10 ঘন্টায় তোমাকে তখন কিন্তু ধরো ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, এইসব মিলিয়ে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে মোট 6টা সাবজেক্টের প্রজেক্ট করতে হবে। প্রত্যেকটা প্রজেক্ট ধরো 50 পেজেস, মানে 300 পেজেস তোমায় লিখতে হবে 10 আওয়ার্স টাইমের মধ্যে। সেখানে ডায়াগ্রামস আছে, চার্টস আছে, ডেকোরেশন আছে, সব আছে। তখন তোমার তো একেবারে পাগল পাগল অবস্থা, তাই না? তখন তোমার কিন্তু এই ব্রিদিং রেট বেড়ে যাবে। কারণ কি? তোমার তখন স্ট্রেস কন্ডিশনে আছে, ফাইট অর ফ্লাইট মেকানিজম চলছে। তো তখন তোমার অ্যাড্রিনালিন রাশ এতটা বেড়ে যাবে শরীরের মধ্যে যে তুমি দেখবে তোমার ট্যাকিপনিয়া হয়ে গেছে। ইমোশনাল স্ট্রেসের জন্য হতে পারে। তুমি এই যে হুম আজকে থেকেই সব ফুল ফল দেওয়া শুরু হয়ে গেছে, এই ফুল ফল দেওয়ার সময় হেভি দেখবে হার্টবিট তোমার বেড়ে গেছে, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস মানে ঘোড়ার মতো ছুটছে। কেন? প্রথম কথা, ধরা পড়ার ভয়। হুম সামনে বোর্ড এক্সাম, যখন ফুল ফল দিতে যাচ্ছ বাড়ি থেকে জানতে পারলে খুব চাপ আছে, এক। দ্বিতীয় হচ্ছে রিজেক্ট হওয়ার ভয় আছে, ফুল ফল, হ্যাঁ, তোমার মাথাতেই হয়তো সেটা ছুঁড়ে মারলো, হ্যাঁ, তো বুঝলে। বা দেখলে হয়তো তোমার আগেও মন্দিরে পুজো পড়ে হয়ে গেছে, হ্যাঁ, তুমি পুরোহিত ভাবছে যে তুমি পুরোহিতের চাকরি পেয়েছো, দেখছি অলরেডি ফুল বেলপাতা দিয়ে পুজো হয়ে গেছে, মন্দিরে তালা ঝুলে গেছে, ঠিক আছে, বা তালা ঝোলেনি, তুমি দেখলে বিশাল লাইন, হ্যাঁ, পুজো চলছে, একদম ধুমধাম করে পুজো চলছে, সার্বজনীন দুর্গোৎসব হচ্ছে। তো তখন তোমার কি হবে? একেবারে সাংঘাতিক অবস্থা, বাড়ি এসে রিলস ফিলস দিয়ে একেবারে নিজের স্টেটাস ছয়লাভ করে দেবে, অন্যদেরও দেখতে বাধ্য করবে, যার মনে দুঃখ নেই তারও দুঃখ হবে তোমাকে দেখে। তখন দেখবে শ্বাস প্রশ্বাসের রেট খুব বেড়ে গেছে, তখন ট্যাকিপনিয়া হয়েছে। আর একটা ট্যাকিপনিয়া কি থেকে হতে পারে? ড্রাগ অ্যাবিউজ থেকে হতে পারে। যারা এই সমস্ত মরফিন, হেরোইন, গাঁজা, চরস, মদ ইত্যাদি অ্যালকোহলিক অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ করে, তখন তাদের হার্টবিট বেড়ে যায়, তখন তাদের ট্যাকিপনিয়া হয়, ঠিক আছে। ট্যাকিপনিয়া আবার কখন হয়? যখন তুমি এমন কোনো জায়গাতে আছো, খুব ভিড়, ভীষণ প্রচন্ড ভিড়, একদম ধরো ট্রেনে গিজ গিজ করছে লোক, বা প্যান্ডেলের মধ্যে খুব খুব একটা কনস্ট্রিক্টেড, একটা ক্লস্ট্রো, মানে কি বলবো, এটা মানে ক্লাস্টার্ড একটা স্পেসের মধ্যে তুমি আছো, সেখানে এত লোক একটা লিমিটেড এয়ারকে ব্রিথ ইন করছে, যে অক্সিজেন লেভেল কমে গেছে, তখন তোমাকে বেশি বেশি করে এয়ার নিতে হচ্ছে, যাতে কিনা তুমি মোটামুটি অক্সিজেন স্যাচুরেশনটা তুমি বডিতে মেনটেন করতে পারো। কারণ পার ব্রেথ তুমি কম অক্সিজেন পাচ্ছ, তাই বেশি নিঃশ্বাস নিতে হবে, ঠিক আছে। তো তখনও ট্যাকিপনিয়া হয়। ওকে। আর ব্র্যাডিপনিয়া হচ্ছে ঠিক উল্টোটা, ব্রিদিং রেট কমে যাওয়া, ব্র্যাডিপনিয়া। যেখানে ব্র্যাডি কথাটা পাবে সেখানেই বুঝবে যে কমে গেছে, নর্মাল রেটের থেকে কমে গেছে। ব্র্যাডিকার্ডিয়া, হার্টবিট যদি 72-এর কমে হয়, মানে 72 বিটস পার মিনিটের থেকে যদি নিচে হার্টবিট চলে যায়, সেটাকে ব্র্যাডিকার্ডিয়া বলে। আর ব্রিদিং রেট যদি 12 থেকে 16 টাইমস পার মিনিটের থেকে যদি অনেকটা কমে যায়, তাকে ব্র্যাডিপনিয়া বলে। ব্র্যাডিপনিয়া কেন হয়? ব্র্যাডিপনিয়া জেনারেলি হরমোনালি নরএপিনেফ্রিনের জন্য হয়, ঠিক আছে। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দুটো কুকুর তাড়া করলো, তোমার তো একেবারে সাংঘাতিক অবস্থা, তখন তোমার ট্যাকিপনিয়া হবে। এবার হয়তো ধরো 50 মিটার দৌড়ানোর পরে দেখলে কুকুরগুলো দাঁড়িয়ে গেছে,
তুমি আরো 20-25 মিটার দৌড়ে দেখলে কুকুরগুলো আসছে না, ব্যাস যাক বাবা, উফ কি অবস্থা কি অবস্থা। তখন দেখবে তুমি ডিপ ব্রিথ করছো এবং তুমি 12 থেকে 16 থেকে কম নিঃশ্বাস নিয়ে তোমার ব্রিদিং রেট অনেকটা কমে গেছে। কেন? তুমি অনেক মানে পার ব্রিথ তুমি অনেক বেশি এয়ার টানছো, তাই তোমার অতটাও রেট দরকার নেই। ডিপ ব্রিদিং যখন করবে তখন ব্রিদিং রেট কমে যায়, ঠিক আছে? সাই অফ রিলিফ। পরীক্ষা খুব চাপে আছো পরীক্ষাটা নিয়ে, ঠিক আছে, মোটামুটি তুমি ভালোই পারলে, যতটা খারাপ হবে ভেবেছিলে ততটাও খারাপ হয়নি, বা তা হয়তো ভালোই হয়েছে। ওফ, বাঁচা গেল। এই যে বোর্ড এক্সাম সামনে আছে, যাক বাবা পরীক্ষা শেষ, লাস্ট দিন পেপারটা জমা দিলে কি আনন্দ কি আনন্দ, এরকম আনন্দ জীবনে আর ফিল করবে না, ঠিক আছে? এইটা বা ধরো প্রজেক্ট, 300 কথা লিখতে হবে, 8টা থেকে স্কুল, মা উঠে যায় 6টায়, মা উঠে যদি দেখে তুমি লিখছো তাহলে আর এক টেস্ট, তোমাকে 5:30টার মধ্যে লেখা শেষ করতে হবে। তুমি 5টা বাজলো, লেখা শেষ করলে, হেভি আনন্দ, দারুণ, কমপ্লিট, ফেল করবো না, পাস করবো, ঠিক আছে? ব্র্যাডিপনিয়া। মেডিটেশন যদি করো ব্র্যাডিপনিয়া হবে, ঠিক আছে? প্রাণায়াম যদি করো ব্র্যাডিপনিয়া হবে,